সুধী শ্রোতা বন্ধুরা, তিয়াশার গল্পের বৈঠকে আপনাদের সবাইকে স্বাগতম। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন সীমান্তের ডাক বাংলো। লিখেছেন ধীরেন্দ্রলাল ধর। শুরু করছি আজকের গল্প সীমান্তের ডাক বাংলো। ঘুরতে ঘুরতে এসে পড়লাম পশ্চিমের এক নামকরা শহরে। স্টেশনেই পুলিশ অফিসার দেবেশের সঙ্গে দেখা। কলেজের পোস্ট গ্রাজুয়েট অবধি সহপাঠী। বলল, একা লোক কোথায় যাবে, চলো আমার কোয়ার্টার্সে চলো। দেবেশ এখানকার মহকুমার কর্তা, থানার সঙ্গে লাগোয়া কোয়ার্টার্স। বললাম, কারো বাড়িতে থাকার চেয়ে ডাক বাংলো থাকাটা আমি পছন্দ করি। কারো মুখ চেয়ে চলতে হয় না, নিজের খুশি মতো চলাফেরা করা যায়। কিন্তু এখানকার ডাক বাংলোয় তুমি একা থাকতে পারবে না। একা কেন? দারোয়ান তো আছে। দারোয়ান সেখানে রাতে থাকে না, বলে ভূতের উপদ্রব আছে, রাতে ঘুম হয় না। ভূত? হ্যাঁ, রাতে সেখানে ভূত দেখা দেয়। তুমি ভূতে বিশ্বাস করো? কখনো তো চাক্ষুষ দেখিনি, তবে দেখলে বিশ্বাস করব। যে দেখেছে সেই সুরেনবাবুর সঙ্গে মোলাকাত করিয়ে দেব। সে পরপর 3 রাত ওখানে ভূত দেখেছে, তারপর ডাক বাংলো ছেড়ে চলে এসেছে। এখন হোটেলে আছে, এক্ষুনি অফিসে আসবে। সামনেই ব্যাংকে চাকরি করে, ব্রাঞ্চ ম্যানেজার। যুবক আমাকে একটা নমস্কার করে চেয়ারে বসে। দেবেশবাবু বললেন, ডাক বাংলোর পরপর 3 দিন তুমি যে ভূত দেখেছ, ইনি সেই কথাটাই তোমার মুখ থেকে শুনতে চান। তোমার পরিচয় একে আমি আগেই বলেছি, সুরেন সেন, এখানকার স্টেট ব্যাংক ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার, আর ইনি আমার সহপাঠী, কলকাতার বিদ্যাসাগর কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শশাঙ্ক চন্দর। সুরেনবাবু কথা শুরু করলেন। ভূত আছে বলে আমি কোনোদিনও বিশ্বাস করিনি। নিয়মিত ব্যায়াম করি, দুর্বল মানুষ আমি নই, কিন্তু এখানে 3 রাতেই আমি রীতিমতন ভয় পেয়ে গেছি। ডাক বাংলো ছেড়ে হোটেলে গিয়ে উঠেছি। ইতিমধ্যে কফি ও কেক এসে গেল। কফিতে চুমুক দিয়ে সুরেন বলল, আমি এখানে নতুন লোক, সবে বদলি হয়ে এসেছি। রাতে খাওয়া দাওয়া করে শুয়েছি। নতুন জায়গা, একটা অস্বস্তি লাগে। তবে সারাদিনের ট্রেনের জার্নিতে শরীরের ক্লান্তি তো ছিলই, কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ এক সময় ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে ঘরে চাঁদের আলো এসে পড়েছে। সেই আলোয় দেখি একটি মানুষ আমার খাটের পাশে পায়ের দিকে দাঁড়িয়ে আছে। ভাবলাম দারোয়ান। বললাম, কি চাই? কোনো সাড়া না পেয়ে ভালো করে চোখ মেলে দেখি অচেনা মানুষ। চোর নাকি? তখনই বিছানার উপর উঠে বসলাম। অমনি মানুষটি মিলিয়ে গেল। লাইট জ্বালালাম, ঘর খালি। হাতে হাত ঘড়ি বাঁধাই ছিল। দেখলাম রাত তখন 2টো। খানিক চুপ করে বসে রইলাম, তারপর আবার আলো নিভিয়ে শুয়ে পড়লাম। ঘরের দরজা যখন ঠিক মতো বন্ধ আছে, তখন ভয়ের কিছু নেই। দেখতে দেখতে আবার ঘুমিয়ে পড়লাম। পরদিন রাতে আবার ঘুম ভেঙে গেল। কে যেন আমার ঘরের দরজায় ঠক ঠক করছে। খানিক শুনলাম, না, ভুল নয়। বিছানা ছেড়ে উঠলাম, আলো জ্বালালাম, টর্চটা হাতে নিয়ে সন্তর্পণে দরজা খুলে ফেললাম। সত্যই দরজার সামনে একটি লোক দাঁড়িয়ে আছে।
কে? কোনো সাড়া পেলাম না। আবার বললাম, কে? কোনো সাড়া নেই। এবার ভয় পেলাম। হাতে টর্চ জ্বালালাম, 4 ব্যাটারির জোরালো টর্চ। সেই আলোয় মানুষটার সামনের দেওয়ালের সঙ্গে মিলিয়ে গেল। তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম। এবার ঘরে লাইট জ্বালালাম। ঘর ফাঁকা। আলো নিভিয়ে শুয়ে পড়লাম, কিন্তু সহজে ঘুম এলো না। সকালে ভাবলাম দারোয়ানকে কিছু বলবো না। তারপর ঠিক করলাম আর একটা রাত দেখব, বারবার 3 বার। সেদিন অফিস থেকে একখানা খেলাধুলার পত্রিকা জোগাড় করেছিলাম। খাওয়া দাওয়ার পর কাগজখানা নিয়েই শুয়ে পড়লাম। গাটা ছমছম করছিল। কাগজখানায় মন দেওয়ার চেষ্টা করলাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। সহসা সশব্দে জানলা খোলায় ঘুম ভেঙে গেল। ঘর অন্ধকার। মনে পড়ল আলো তো নিভায়নি, তাহলে লোডশেডিং চলছে। কিন্তু জানালাটা খোলাই ছিল। আবার জানালা খোলার আওয়াজ হলো কেন? তারপরে বন্ধ দরজার শব্দ হলো খট খট খট। অন্ধকার ঘরে মানুষের ছায়া দেখা দিল। সত্যি এবার ভয় পেলাম। চুপ করে বিছানায় পড়ে রইলাম। ঠিক কতটা সময় জানি না, দরজার আর একবার জোরে শব্দ করে ছায়া মিলিয়ে গেল। বারান্দায় মানুষ চলে যাওয়ার পায়ের শব্দ শুনলাম। বেশ কিছুক্ষণ চুপচাপ পড়ে রইলাম। তখনই ঠিক করে ফেললাম কাল হলে সবার আগে এই বাড়ি ছাড়ব। সকালে হোটেলে চলে এলাম। শুধু দেবেশবাবুকে সব কথাটা বলে গেলাম। বললাম, দারোয়ানকে কিছু বলেননি? খানিকটা সংক্ষেপে বলেছি। সে বলল, রাতে এখানে নানা রকম আওয়াজ হয় বাবুজি, আমরা ঘর থেকে বেরোই না। ভূতের সঙ্গে কি মানুষ পারে? বললাম, 3 রাত ছিলেন, 3 রাতেই ভূতের দেখা পেয়েছেন? আমি জীবনে ভূত দেখিনি। আমার তো বেজায় কৌতূহল হচ্ছে মশাই, আমি 2-1 রাত থেকে দেখব। সাহস থাকলে দেখতে পারেন, একজন সঙ্গী থাকলে ভালো হয়। সঙ্গী আবার কোথায় পাবো? থাকলে আমি একাই থাকবো, পাশে দারোয়ান তো আছেই। দেবেশ বলল, যদি চাও তো আমি একজন সিপাইকেও দিতে পারি। বললাম, তার আর দরকার নেই, আজ রাতে আমি ওখানে একাই থাকবো। তখনই দারোয়ানকে একবার ডেকে পাঠালাম। জিজ্ঞাসা করলাম, কতদিন এখানে আছো? তা বছর 5-7 হবে বাবু। এই বাংলো তৈরি হওয়ার পর থেকেই? এখানে এই ভূতের উপদ্রব কি তখন থেকেই? এটা শুরু হয়েছে বাবু 5-6 মাস। এখানে ওই সামনের পথের উপর একজন নেপালি খুন হয়, তারপর থেকেই এ বাড়িতে এই উপদ্রব। বাড়িতে কি রাতে ভূত ঘুরে বেড়ায়? তা জানি না বাবু, তবে রাত 12টার পর পায়ে আওয়াজ পাওয়া যায়। কোনো কোনো রাতে দরজা ধাক্কাও দেয়। ডাকে, দারোয়ান দারোয়ান, দরজা খোলো। আমি কিন্তু বাবু আজ অবধি ঘর থেকে 1 পাও বেরোইনি। বুঝেছি, যাক, আজ রাতে আমি ওখানে থাকবো। একটু সজাগ থেকো, রাতে যদি ডাকি তো সাড়া দিও, বুঝলে? দারোয়ান মাথা নেড়ে বিদায় নিল। দেবেশকে বললাম, নেপাল সীমান্ত এখান থেকে কত দূর? সে বলল, এই 5-6 মাইল। অন্ধকার ঘরে চুপচাপ পড়ে আছি। খানিক ঘুমিয়েছিলাম। দরজায় নক করার শব্দে ঘুম ভেঙে গেল। কোনো
সাড়া দিলাম না। খোলা জানলাতেই খট খট আওয়াজ হলো, যেন জানলাটা আবার খোলা হলো। জানলার সামনে দেয়ালের গায়ে দেখা দিল এক কঙ্কালের ছায়া। ভয় হলো, কৌতূহল হলো, ভালো করে তাকালাম। ভূত দেখছি, ভালো করে দেখেই নি। কঙ্কালটা একটু নড়ল চড়ল, তারপর মিলিয়ে গেল। এবার বারান্দার পায়ের শব্দ পেলাম। দরজায় দুবার কে ধাক্কা দিল, তারপর চলে গেল। কয়েক মিনিট চুপ করে পড়ে রইলাম। তারপর বিছানা ছেড়ে উঠলাম। সন্তর্পণে দরজার খিল খুললাম, টর্চ ও লাঠি নিয়ে বেরিয়ে এলাম। তৈরি তো হয়েই এসেছিলাম। গায়ে কালো রঙের জামা ছিল, যেন অন্ধকারে কেউ সহসা ঠাওর করতে না পারে। অন্ধকারে বারান্দার শেষ ঘরটার সামনে দুটি লোক দাঁড়িয়ে আছে। কি যেন তারা ঘর থেকে বের করলো, তারপর ফটক পার হয়ে পথে গিয়ে নামলো। সদর রাস্তা দিয়ে বাজারের দিকে চলে গেল। আমি একা তাদেরকে অনুসরণ করব কিনা ভাবলাম, কারণ ওরা সশস্ত্র হতেই পারে। ফিরে এলাম দারোয়ানকে ডাকতে। দেখলাম ওর ঘরে কেউ নেই। ফিরে এলাম নিজের ঘরে। দরজার ফাঁক দিয়ে নজর রাখলাম। 10-12 মিনিট পরে অন্ধকারে দারোয়ান ফিরে এলো। আমি এবার ঘর বন্ধ করে শুয়ে পড়লাম। অতি ভোরে দেবেশ এলো। বললাম, কাল রাতে ভূত দেখেছি, ঘরে এসেছিল, দরজায় ধাক্কাও দিয়েছে, দরজা খুলিনি। আজ তুমি সেই ভূতকে ধরবে? মানে? ভূত নয়, স্মাগলার। সীমান্তের এই ডাক বাংলোয় বসে খুব সম্ভব কোকেন স্মাগলিং করে। সে তোমাদের এই দারোয়ান। দারোয়ানকে ধরা হলো। 2-4 ঘা পড়তেই সে সব দোষ স্বীকার করল। কোকেন স্মাগলার দলে সেও একজন। তার জেল হলো, আর আমি গভর্নমেন্টের কাছ থেকে পুরো 1000 টাকা পুরস্কার পেলাম। নমস্কার। গল্পটা কেমন লাগলো? গল্পটা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম।